আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে রাজি নয় ইসরায়েল। এরপরে জানবেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রমজানকে স্বাগত জানালো গাজাবাসী। আরও জানিয়ে দিব পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ট্রাম্প জেলেনস্কি বাগবিতণ্ডায় উৎফুল্ল রাশিয়া। সবশেষে জানিয়ে দিব ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি নয় ইসরায়েল। দেশটি প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আগ্রহী। তবে ইসরায়েলের এই অবস্থান প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই সময়ের মধ্যে ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পাশাপাশি ৮ জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল শনিবার। চুক্তি অনুযায়ী প্রথম ধাপের যুদ্ধবিরতির ১৬তম দিন থেকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করে ইসরায়েল। শেষ পর্যন্ত ইসরায়েল বৃহস্পতিবার মিসরের কায়রোয় নিজেদের প্রতিনিধি দল পাঠায়। শুক্রবার মিসরের দুটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে আলোচনার জন্য কায়রো এসেছে ইসরায়েলের প্রতিনিধি দল। তবে সূত্র দুটি জানায়, প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিরোধিতা করছে হামাস। তারা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের মূল চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনার ওপর জোর দিচ্ছে। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হলে গাজা ও মিসর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর সহ গাজা থেকে ইসরায়েলের পুরোপুরি সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা। গত বছরের মে মাসে এই করিডরের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসরায়েল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কানকে জ্বালানিমন্ত্রী এলি কোভেন বলেছেন, ফিলাডেলফি করিডর ছাড়বেন না ইসরায়েলি সেনারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল হামাস চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা ঘিরে সামনের দিনগুলো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে তিনি বলেন, যুদ্ধবর্তী ও বন্দি বিনিময় চুক্তি অবশ্যই বহাল থাকতে হবে। এফপি জানায়, ইসরায়েলের কাছে $৩০০ কোটি বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়। যুদ্ধবিধ্বস্ত গাজায় আবারও মাহে রমজানের আগমন ঘটেছে। বিশ্বের অন্যান্য স্থানে যেখানে রমজান আনন্দঘন পরিবেশে পালিত হয়, সেখানে গাজার মানুষকে দুঃখ কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে এই মাস অতিবাহিত করতে হচ্ছে। যদিও বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবে এর স্থায়িত্ব নিয়ে সবার মনে উদ্বেগ রয়েছে, কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে তারা জানেন যে যুদ্ধ যে কোনো সময় ফিরে আসতে পারে। গত বছরের যুদ্ধের ভয়াবহতা এখনও গাজার মানুষের মনে তাজা। এমনকি এর আগেও রমজানের রাতে বোমা হামলার মুখে পড়তে হয়েছে তাদের। একজন গাজাবাসী স্মৃতিচারণ করে বলেন, যখন তার বয়স ছিল ৯ বছর, তখনও রোজার রাতে বোমা হামলার শিকার হয়েছিলেন, যা আজও ভুলতে পারেননি। গত রমজানে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। অনেকেই সেহরির জন্য পর্যাপ্ত খাবার পাননি। সারাদিন রোজা রাখার পর ৬ জন মিলে একটি মটরশুঁটির পানীয় ভাগ করে পান করতেন। বিদ্যুৎবিহীন অবস্থায় টেবিলের নিচে লুকিয়ে স্বাদহীন খাবার দিয়ে ইফতার করতেন, যেখানে একজন আরেকজনের চেহারাও দেখতে পেতেন না। পরিবারের সদস্যরা একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলেন, যা সংযোগের মাস রমজানকে বিচ্ছিন্নতার মাসে পরিণত করেছিল। রমজানের বিশেষ আনন্দের অংশ হল মাগরিব ও ফজরের আয়ান শোনা। কিন্তু সেই সময় মসজিদগুলো ধ্বংস হয়ে যাওয়ায় এবং আয়ান দিলে হামলার আশঙ্কায় এই ধ্বনি থেকেও বঞ্চিত ছিলেন গাজার মানুষ। মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের বদলে ক্ষেপণাস্ত্র ও গুলির শব্দ শুনে ইফতার করতে হয়েছে তাদের। যুদ্ধের আগে ইফতারের পর মসজিদে গিয়ে নামাজ আদায় ও প্রতিবেশীদের সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু গত বছর তারাবির নামাজ কোথায় আদায় করবেন, তা নিয়েই ছিল অনিশ্চয়তা। গাজার ঐতিহাসিক গ্রেট ওমারি মসজিদ, যেখানে অনেকেই ইতিকাফ করতেন, তাও ধ্বংস হয়ে গেছে। সেখানে এখন ময়লার স্তূপ জমে আছে। এবারের রমজান শুরু হয়েছে যুদ্ধবিরতির মধ্যে। বিমান হামলার ভয় নেই, ফজরের নীরবতা ভাঙার জন্য বিস্ফোরণের শব্দ নেই। গাজার বিভিন্ন স্থানে রংবেরঙের বাতি জ্বলছে। যেসব দোকানপাট বা মার্কেট যুদ্ধে ধ্বংস হয়নি, সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। তবে যুদ্ধে ৪৮,০০০-এর বেশি মানুষ মারা গেছেন। অনেক পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে। ইফতারের টেবিলে সেই হারানো সদস্যদের অনুপস্থিতি গভীর বেদনার সৃষ্টি করছে। অনেকেই তাদের কাছের মানুষদের হারিয়েছেন, যা এই রমজানের আনন্দকে ম্লান করে দিয়েছে।
সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো তদারকির সময় এ নির্দেশ দেন তিনি। শত্রুরা সংঘাতের পরিবেশকে লালন করছে এবং উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন কিম। দেশটির সরকারি গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বুধবার বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তাদের সেনারা। এই উৎক্ষেপণ সরাসরি তদারকি করেন প্রেসিডেন্ট কিম জং উন। সেই সময় তিনি সামরিক বাহিনীকে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতির নির্দেশ দেন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে কিম বলেন, যেসব শত্রু উত্তর কোরিয়ার নিরাপত্তার পরিবেশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে তাদের সতর্ক করতে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা দেখানো হয়েছে। শক্তিশালী আঘাত করার ক্ষমতায় নিখুঁত প্রতিরোধ ও প্রতিরক্ষার সক্ষমতার প্রমাণ দেয় বলে তিনি মন্তব্য করেন। কিম বলেন, শত্রুদের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিয়ে রাখা আমাদের কর্তব্য। নির্ভরযোগ্য পারমাণবিক ঢাল দিয়ে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্থায়ীভাবে রক্ষা করা গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার ডিপিআরকে পারমাণবিক সশস্ত্র বাহিনীর দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আমরা সদা প্রস্তুত থাকব। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা বুধবার সকাল থেকেই ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উত্তরের প্রস্তুতি টের পায় এবং স্থানীয় সময় সকাল ৮টার দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের গতিপথের দিকে নজর রাখে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডারে যোগ করতে উত্তর কোরিয়া বেশ কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে আসছিল। তবে তাদের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অবশ্য আন্তর্জাতিক মহলকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না, কারণ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারে তাদের ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই। তবে দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে আন্তর্জাতিক মহল তীব্র নিন্দা জানায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো এবং পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করেছে। এসব নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় দেশটির ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ। রাশিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করেছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাকবিতণ্ডার পর এই সমর্থন আসে। রুশ কর্মকর্তারা ও রাষ্ট্রীয় গণমাধ্যম এই ঘটনাকে স্বাগত জানিয়েছে। বৈঠকের সময় জেলেনস্কি হঠাৎ করে সভা ত্যাগ করেন এবং তার সফর সংক্ষিপ্ত করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ট্রাম্পের সংযম এর প্রশংসা করে বলেন, তিনি কথোপকথনের সময় জেলেনস্কিকে শারীরিকভাবে আক্রমণ করেননি। টেলিগ্রামে জাখারোভা উল্লেখ করেন, ট্রাম্প ও ভ্যান্স কিভাবে এই বদমাশকে মার ধরা থেকে নিজেকে বিরত রাখলেন, এটি সত্যিই অবিশ্বাস্য সংযমের উদাহরণ। তিনি জেলেনস্কির বিরুদ্ধে যে হাত তাকে খাওয়ায় সেটিকেই কামড়ানোর অভিযোগ তোলেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কিকে অভদ্র শূকর বলে আখ্যা দিয়ে জানান যে ওভাল অফিসে তাকে যথাযথভাবে শাসন করা হয়েছে। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ এই উত্তপ্ত সংঘর্ষকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের ইঙ্গিত দেয়। রাশিয়ার আন্তর্জাতিক মানবিক সহযোগিতা সংস্থার প্রধান ইয়েভগেনি প্রিমাকভ জেলেনস্কি বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তুলেন। তিনি দাবি করেন, কিয়েভ হয়তো এমন কিছু ঘটনা ঘটাতে পারে যা শান্তিপ্রিয় বেসামরিক নাগরিকদের ব্যাপক মৃত্যুর কারণ হবে, যাতে তারা সহানুভূতি অর্জন করতে পারে এবং দোষ রাশিয়ার উপর চাপাতে পারে। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও ঘটনাটি নিয়ে মজাদার প্রতিবেদন প্রকাশ করেছে। RTXে পোস্ট করে লিখেছে, জেলেনস্কি হাত দুই পায়ের মাঝে রেখে বসে থাকেন যখন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট তাকে ধুয়ে দেন। এই ঘটনার পর ইউরোপের অনেক নেতাই জেলেনস্কির প্রতি সমর্থন জানিয়েছেন। তবে পুতিনের ঘনিষ্ঠ মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ট্রাম্পের পক্ষ নিয়ে এক্সে লিখেছেন, শক্তিশালী নেতারা শান্তি আনেন, দুর্বলরা যুদ্ধ বাঁধান। তিনি আরও বলেন, ট্রাম্প শান্তির পক্ষে সাহসের সাথে অবস্থান নিয়েছেন, যদিও এটি অনেকের জন্য মেনে নেওয়া কঠিন ছিল। ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। নতুন টার্মিনাল ও জাহাজ চালু হওয়ায় চলতি মার্চ থেকে চীন তেল আমদানি বৃদ্ধি করবে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সত্ত্বেও চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে অয়েল প্রাইস নামের ওয়েবসাইট। অয়েল প্রাইস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইরান ও রাশিয়া থেকে চীনের তেল আমদানি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া আজ এই খবর জানায়। কয়েকজন বিশ্লেষক এবং ব্যবসায়ী বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, চীন তেল ট্যাঙ্কারগুলোতে পরিবর্তন এনেছে যাতে সেগুলো আর নিষেধাজ্ঞার আওতায় না থাকে। এর ফলে রাশিয়া এবং ইরানের সাথে তেল বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে বেইজিং। ফলে ২০২৫ সালের মার্চ মাসে এই দুই দেশ থেকে চীন বেশি পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। এই আমদানি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল।
নিষেধাজ্ঞার বাইরে থাকা চীনা তেল ট্যাঙ্কারগুলো এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।